রাতের খাবারে বসেছিলাম সবাই। মা বাবা সিরিয়াল দেখছেন টিভিতে। আমরা ভাইবোন টেবিলে বসে খাচ্ছি। আমি ভাতে ঘি দিচ্ছিলাম, ভাই পাশে বসে খাচ্ছিল। হঠাৎ চামচ দিয়ে আমার প্লেটে একটু আলুর তরকারি তুলে দিল। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। তার এরকম আচরণ স্বাভাবিক নয়। সে হাসল, কাছে এগিয়ে এলো। এরপর চুপি চুপি আমার কানে এই কথাগুলো বলল। খাবার টেবিলে বসে ভাই আমাকে বলল সারা জীবন খাওয়াবে। আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, আপা, আমি তোমাকে এভাবেই খাওয়াবো সারা জীবন। আমি তোমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে পেতে চাই। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবগু। গরম তরকারির ভাপে আমার চোখ আপনা থেকেই জ্বলে ভরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার নিজের ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। এটা কি ধরনের পরিহাস? নাকি সে সত্যি? না, এটা অসম্ভব। ভাই বোনের সম্পর্ক পবিত্র। চুপ করো, আমি ফিসফিস করে বললাম। মা বাবা শুনতে পাবেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা চক্রবর্তী। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস চক্রবর্তী, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর সুমনা। অভিক ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। সুমনা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনার কথা বলবো। এমন এক ঘটনা যা আমার সমস্ত জীবনকে বদলে দিয়েছিল। আমার ভাইয়ের আচরণ আমাকে হতবাক করে দিয়েছিল সেই দিন। সেদিন রাতের খাবারে আমরা সবাই টেবিলে বসেছিলাম। মা বাবা টিভিতে সিরিয়াল দেখছিলেন। আমার ভাই রাহুল আর আমি পাশাপাশি বসে খাচ্ছিলাম। হঠাৎ রাহুল আমার প্লেটে তরকারি তুলে দিল। তারপর যা বলল তা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। সেই রাতের পর থেকে আমি রাহুলকে এড়িয়ে চলতে শুরু করলাম। আমাদের বাড়ির পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। বাবা মা বুঝতে পারেননি কেন আমরা যারা আগে এত ভালো ভাইবোন ছিলাম হঠাৎ এতটা দূরত্ব তৈরি করলাম। একদিন স্কুলের পর বাড়ি ফিরে দেখি বাড়িতে কেউ নেই। মা বাবা কোথাও বেরিয়েছেন বলে একটা চিরকুট রেখে গেছেন। আমি ঘরে ঢুকে জিনিসপত্র গুছাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম। ঘুরে দেখি রাহুল। আপা, আমাদের কথা হওয়া দরকার, রাহুল বলল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। রাহুল, এটা ঠিক নয়। তুমি আমার ভাই। রাহুল ধীরে ধীরে এগিয়ে এলো। আপা, আমি জানি তুমি আমাকে এড়িয়ে চলছ। কিন্তু আমি যা বলেছিলাম সেটা সত্যি। হাতে একটা খাম ধরা ছিল রাহুলের। সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। এটা দেখো। কাপা হাতে আমি খামটা নিলাম। খুলে দেখি কিছু পুরনো ছবি আর কাগজপত্র। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। আপা, আমরা আসলে সম্পর্কে ভাইবোন নই, রাহুল বলল। এই কথা শুনে আমি যেন বাজ পড়া গাছের মতো দাঁড়িয়ে রইলাম। কি বলছো তুমি? মা বাবা আমাদের সত্যি কথা কখনো বলেননি। এই দেখো, এটা আমার জন্ম সার্টিফিকেট। এটা আমি মার সিন্দুক থেকে পেয়েছি। এখানে দেখা যাচ্ছে আমি দত্তক নেওয়া সন্তান। আমি কাগজগুলো দেখলাম। সেখানে সত্যিই রাহুলের জন্ম সার্টিফিকেটে উল্লেখ ছিল যে সে দত্তক নেওয়া। আরও কিছু পুরনো ফটো ছিল, যেখানে দেখা যাচ্ছে আমার মা বাবা এক অনাথ আশ্রম থেকে রাহুলকে নিয়ে আসছেন। আমার মাথা ঘুরতে লাগল। তাহলে তুমি আসলে আমার গু? হ্যাঁ, আপা। আমি তোমার সম্পর্কে ভাই নই। এজন্যই আমি তোমাকে বললাম। আমি তোমাকে গু। আমি হাত তুলে তাকে থামালাম। রাহুল, এটা ঠিক নয়। তুমি আমাদের পরিবারের সদস্য। আমরা তোমাকে ছোটবেলা থেকে ভাই হিসেবেই দেখেছি, জেনেছি। একটা কাগজের টুকরো সেই সম্পর্ক বদলাতে পারে না। রাহুল ম্লান হাসল। তাহলে কেন তুমি এড়িয়ে চলছ আমাকে? কারণ কি বলবো ভেবে পেলাম না। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, রাহুল, তুমি আমার জীবনের একটা অংশ। আমরা একসাথে বড় হয়েছি। তুমি আমার সামনে কাঁদেছ, হেসেছ। আমি তোমার হাত ধরে স্কুলে নিয়ে গেছি। এসব কি এত সহজে ভুলে যাওয়া যায়? রাহুলের চোখে জল এসে গেল। আমি জানি না আপা। শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে জড়িয়ে ধরলাম।
আমিও তোমাকে ভালোবাসি, রাহুল। কিন্তু একজন বোন হিসেবে। আর সেটাই ঠিক। আমরা দুজনে অনেকক্ষণ কাঁদলাম। সন্ধ্যা হয়ে এল। হঠাৎ দরজায় শব্দ হল। বাবা মা ফিরে এসেছেন। আমরা দুজনেই চোখ মুছে দরজা খুললাম। মা দেখে অবাক, কি হয়েছে তোমাদের? কাঁদছিলে নাকি? রাহুল বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবা, আমি কি আপনাদের সন্তান নই? বাবা মা হতবাক হয়ে গেলেন। বাবা ধপ করে সোফায় বসে পড়লেন। তোমরা তোমরা কিভাবে জানলে? আপনারা আমাদের মিথ্যা বলেছেন সবসময়, রাহুল বলল। মা কাঁদতে শুরু করলেন। না বাবা, আমরা মিথ্যা বলিনি। শুধু সত্যি কথাটা বলিনি ঘি। বাবা উঠে এসে রাহুলের কাঁধে হাত রাখলেন। বাবা, শোনো। তুমি আমাদের সন্তান। দত্তক নেওয়া হলেও তুমি আমাদের সন্তান। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকেই তুমি আমাদের ছেলে গু। মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা ভেবেছিলাম একদিন সব বলবো। কিন্তু সময় কেটে গেল, ভুলে গেলাম। আমাদের ভুল হয়েছে গি। বাবা বললেন, তোমার জৈবিক বাবা মা একটা দুর্ঘটনায় মারা যান, তখন তুমি মাত্র কয়েক মাসের শিশু। তোমার নানা নানি তোমাকে অনাথ আশ্রমে রেখে যান, তারপর তারাও আর খোঁজ নেননি। আমরা তোমাকে সেখান থেকে নিয়ে এসেছিলাম গি। সেই দিন থেকে আমাদের পরিবারে অনেক কিছু বদলে গেল। রাহুল জানতে পারল তার আসল পরিচয়। তার জীবনে নতুন সত্য প্রকাশ পেল। কিন্তু এটা জানা সত্ত্বেও আমাদের পরিবারের বন্ধন আরও গভীর হল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। প্রায় 2 মাস পর একদিন আমরা সকলে নাস্তা করছিলাম। হঠাৎ দরজায় বেল বাজল। দরজা খুলে দেখি একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন। আমি সুমিত্রা সেন। রাহুল রায় কি এখানে থাকেন? তিনি জিজ্ঞেস করলেন। বাবা মা দৌড়ে এলেন। আপনি কে? রাহুলকে কিভাবে চেনেন? মহিলা মৃদু হেসে বললেন, আমি রাহুলের নানি গো। এই কথা শুনে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। রাহুলের নানি? মানে তার জৈবিক মায়ের মা? মহিলাকে ভেতরে আমন্ত্রণ জানানো হল। তিনি বসার পর রাহুলকে ডাকা হল। রাহুল ঘর থেকে বেরিয়ে এসে মহিলাকে দেখে থমকে দাঁড়াল। বাবা, এসো। আমি তোমার নানি, মহিলা বললেন। রাহুল আস্তে আস্তে এগিয়ে গেল। আপনি আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন? অনেক বছর ধরে খুঁজছি। তোমার মা বাবার দুর্ঘটনার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তোমার নানা তোমাকে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন। আমি যখন সুস্থ হলাম তখন জানতে পারলাম তোমাকে দত্তক দেওয়া হয়েছে। কিন্তু তখন আর কোনো তথ্য পাইনি। এতদিন পর একটি সামাজিক সংস্থার সাহায্যে তোমাকে খুঁজে পেলাম গু। সেই দিন থেকে আমাদের জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু হল। রাহুল তার বাস্তব পরিবার সম্পর্কে জানতে পারল। তার নানি তাকে তার মা বাবার ছবি দেখালেন, তাদের সম্পর্কে গল্প বললেন। কিন্তু এখানেও গল্পের শেষ নেই। একদিন রাহুলের নানি আমাদের বাড়িতে এলেন। তার সাথে একটি বড় ফাইল নিয়ে এসেছিলেন। আমার মেয়ে মারা যাওয়ার আগে এই ফাইলটি আমাকে দিয়েছিল। বলেছিল রাহুল বড় হলে ওকে দিতে। তিনি বললেন। ফাইলটি খুলে দেখা গেল তাতে কিছু জমিজায়গার দলিল, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাহুল, আমি তোমার মা। যখন তুমি এই চিঠি পড়বে তখন আমি এই পৃথিবীতে থাকব না। তোমার বাবার সাথে আমরা যে সম্পত্তি অর্জন করেছিলাম তার সবই তোমার। কিন্তু সম্পত্তি ছাড়াও আমরা তোমাকে একটি গুরুত্বপূর্ণ কিছু দিয়ে যেতে চাই, সত্যের সন্ধান। আমাদের মৃত্যু দুর্ঘটনা ছিল না। এটি একটি ষড়যন্ত্র ছিল। তোমার বাবা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন, একটি এমন প্রযুক্তি যা সারা বিশ্বের জ্বালানি সংকট দূর করতে পারে। কিন্তু কিছু শক্তিশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান চেয়েছিল এই প্রযুক্তি নিজেদের হাতে নিতে। তোমার বাবা রাজি না হওয়ায় তারা আমাদের হত্যা করে। আমার চিঠির সাথে একটি পেনড্রাইভ দিয়ে যাচ্ছি। এতে তোমার বাবার গবেষণার সব তথ্য আছে। এটি গোপন রাখো। যখন সময় উপযুক্ত হবে তখন এটি সঠিক হাতে তুলে দিও। তুমি জানবে কখন এবং কাকে দিতে হবে। তোমাকে অশেষ ভালোবাসা, তোমার মা গু। চিঠির সাথে পেনড্রাইভটিও ছিল। রাহুল, আমি এবং আমাদের বাবা মা পুরো বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। কি আছে এই পেনড্রাইভে? কারা হত্যা করেছিল রাহুলের বাবা মাকে? আমরা পেনড্রাইভটি খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এটি পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু খুলতে পারলাম না। একদিন রাতে আমি আর রাহুল বাড়িতে একা ছিলাম।
হঠাৎ দরজায় জোরে জোরে নক হতে লাগল। আমরা দরজা খুলে দেখি দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। আপনারা কি রাহুল রায়ের বাড়ি? একজন জিজ্ঞেস করল। রাহুল সাবধানে উত্তর দিল, আপনারা কে? আমরা সরকারি গোয়েন্দা সংস্থা থেকে এসেছি। আমাদের সাথে আপনাদের একটি জরুরি আলোচনা আছে কি? তারা তাদের পরিচয়পত্র দেখাল। আমরা তাদের ভেতরে আসতে দিলাম। আমরা জানি আপনার কাছে একটি পেনড্রাইভ আছে, একজন বলল। আপনার পিতা অনিল রায়ের গবেষণার ফলাফল সেখানে আছে। আমাদের সেটি দরকার। রাহুল চমকে উঠল। আপনারা কিভাবে জানলেন? আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি অনুসরণ করছি। আপনার পিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন, সম্পূর্ণ পরিবেশবান্ধব, অফুরন্ত জ্বালানি উৎপাদনের একটি পদ্ধতি। কিন্তু কিছু লোক তা চুরি করতে চেয়েছিল। আমরা সেই লোকদের খুঁজছি। আপনার সাহায্য দরকার। আমরা তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। পেনড্রাইভের বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে এরা সত্যিই সরকারি লোক? আমরা আপনাদের বিশ্বাস করতে পারছি না, আমি জানালাম। আমাদের কিছু প্রমাণ দরকার। তারা আমাদের আরও কিছু কাগজপত্র দেখাল, কিন্তু আমরা এখনও সন্দিহান ছিলাম। আমরা বললাম যে আমাদের আরও চিন্তা করতে হবে। তারা চলে যাওয়ার পর আমরা রাহুলের নানিকে ফোন করলাম। তিনি শুনে খুব চিন্তিত হলেন। ওরা সরকারি লোক নয়। ওরা সেই লোকেদের লোক যারা তোমার বাবা-মাকে হত্যা করেছে। পালাও, এখনই বাড়ি ছেড়ে পালাও। আমরা দ্রুত কিছু জামাকাপড় আর পেনড্রাইভটি নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। রাহুলের নানি বললেন তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিতে। সেখানে একজন লোক আছেন যিনি পেনড্রাইভটি খুলতে সাহায্য করতে পারেন। আমরা ট্যাক্সি করে শহরের অন্য প্রান্তে চলে গেলাম। পথে দেখলাম একটি কালো গাড়ি আমাদের পিছু নিয়েছে। আমরা ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বললাম। অনেক গলিঘুজি পার হয়ে আমরা তাদের চোখে ধুলো দিতে সক্ষম হলাম। রাহুলের নানির বন্ধুর বাড়িতে পৌঁছে আমরা দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক আমাদের অপেক্ষা করছিলেন। আমি অনিরুদ্ধ সেন, তোমার বাবার বন্ধু। তিনি রাহুলকে জানালেন, পেনড্রাইভটি দাও, আমি দেখি খুলতে পারি কিনা। তিনি পেনড্রাইভটি নিয়ে কম্পিউটারে লাগালেন। কিছুক্ষণ চেষ্টা করার পর বললেন, পেনড্রাইভটি খোলার জন্য একটি বিশেষ পাসওয়ার্ড দরকার। তোমার বাবা একজন কূটকৌশলী ব্যক্তি ছিলেন। তিনি নিশ্চয়ই এমন একটি পাসওয়ার্ড রেখেছেন যা তুমি অনুমান করতে পারো। রাহুল মাথা নাড়ল। কিন্তু আমি তো বাবাকে চিনি না। কিভাবে বুঝব কোনো পাসওয়ার্ড তিনি ব্যবহার করেছেন? অনিরুদ্ধ বাবু একটু ভেবে বললেন, তোমার মায়ের চিঠিতে কোনো ইঙ্গিত আছে কি? বা পেনড্রাইভের সাথে আর কিছু ছিল কি? রাহুল চিঠিটি আবার পড়ল। না, এখানে কোনো ইঙ্গিত নেই। আমি বললাম, হতে পারে তোমার জন্মদিন বা তোমার নাম। রাহুল পাসওয়ার্ড হিসেবে তার জন্মদিন, নাম ইত্যাদি লিখে দেখল। কিন্তু কোনোটিই কাজ করল না। আমার মনে হচ্ছে পাসওয়ার্ডটি তোমার মা-বাবার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা তারিখের সাথে সম্পর্কিত, অনিরুদ্ধ বাবু বললেন। রাহুলের নানি বললেন, তোমার মা-বাবার বিয়ের তারিখ হতে পারে। রাহুল সেটিও চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। ঠিক তখনই বাইরে গাড়ি থামার শব্দ হল। আমরা সবাই জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম সেই কালো গাড়িটি। ওরা এসে গেছে, আমি বললাম। অনিরুদ্ধ বাবু দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ো। আমার গাড়ি আছে। চাবি নাও। রাজারহাটে আমার একটি পুরানো বাড়ি আছে। ওখানে যাও। ঠিকানা চাবির সাথে আছে। আমরা বাড়ি থেকে দ্রুত বেরিয়ে পড়লাম। অনিরুদ্ধ বাবুর গাড়িতে উঠে আমরা রাজারহাটের দিকে রওনা দিলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল। আমি কখনো ভাবিনি যে আমি এমন একটি রহস্যময় ও বিপজ্জনক অভিযানে জড়িয়ে পড়ব। রাহুল, তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। রাহুল গম্ভীর মুখে বলল, আপা, আমি জানি না আমার জীবন কেন এই মোড় নিল। কিন্তু এখন যখন এটা ঘটেই গেছে, তখন আমি এর শেষ দেখবই। আমরা রাজারহাটের পুরানো বাড়িতে পৌঁছে গেলাম। এটি একটি দুতলা বাড়ি, চারপাশে ঘন গাছপালা। বাড়িটি অনেক দিন ব্যবহার করা হয়নি বলে মনে হল। ধুলোমালা জমেছিল। আমরা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। রাহুল লাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু বিদ্যুৎ ছিল না। চলো মোমবাতি খুঁজে বের করি, আমি বললাম। আমরা দুজনে হাততে হাততে দেয়ালের পাশে একটি ড্রয়ার খুঁজে পেলাম। সেখানে কিছু মোমবাতি ও দেশলাই ছিল। আমরা মোমবাতি জ্বালালাম। ঠিক তখনই আমার চোখে পড়ল দেয়ালে ঝুলন্ত একটি পুরানো ছবি।
আমি কাছে গিয়ে দেখলাম এটি একটি দম্পতির ছবি। একজন সুন্দরী মহিলা আর একজন গম্ভীর চেহারার পুরুষ। রাহুল, এদিকে এসো, আমি ডাকলাম। এরা কি তোমার বাবা মা? রাহুল ছবির কাছে এসে আলোর সামনে দাঁড়াল। তার চোখ জ্বলজ্বল করে উঠল। হ্যাঁ, নানি আমাকে যে ছবি দেখিয়েছিলেন এরাই আমার বাবা মা গু। আমি ছবির নিচে তাকিয়ে দেখলাম একটি তারিখ লেখা আছে, 1508-1993, অনিল ও অঞ্জলি উ। রাহুল, এই তারিখটা চেষ্টা করে দেখো পাসওয়ার্ড হিসেবে, আমি বললাম। কিন্তু আমাদের কাছে ল্যাপটপ ছিল না। আমরা ভাবলাম বাড়িতে ফেরার পর চেষ্টা করব। হঠাৎ দূর থেকে গাড়ি আসার শব্দ শোনা গেল। আমরা জানালা দিয়ে দেখলাম সেই কালো গাড়িটি আসছে। ওরা আবার এসেছে, আমি ভয়ে চিৎকার করে উঠলাম। রাহুল দ্রুত সিদ্ধান্ত নিল। আপা, আমরা ভাগ হয়ে যাই। আমি ওদের ভুল পথে নিয়ে যাই। তুমি পেনড্রাইভটি নিয়ে এখান থেকে পালাও। বাড়ির পেছনে একটি দরজা আছে, ওখান দিয়ে বেরিয়ে যাও। না রাহুল, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি জোর দিয়ে বললাম। আপা, এটাই একমাত্র উপায়। আমরা দুজন একসাথে থাকলে ধরা পড়ে যাব। পেনড্রাইভটি রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি। আমি কাঁদতে কাঁদতে রাহুলকে জড়িয়ে ধরলাম। সাবধানে থেকো। আমি অনিরুদ্ধ বাবুর কাছে যাব। রাহুল আমাকে পেছনের দরজা দিয়ে বের করে দিল। আমি পেনড্রাইভটি নিয়ে অন্ধকারে দৌড়ে পালালাম। পেছনে শুনতে পেলাম দরজায় জোরে জোরে নক করার শব্দ। আমি আশেপাশে লোকজন খুঁজতে লাগলাম, কিন্তু রাতের বেলা সেই জায়গায় কেউ ছিল না। কোনো রিকশা বা ট্যাক্সিও পাওয়া গেল না। আমি হাঁটতে হাঁটতে মূল রাস্তায় পৌঁছালাম। সেখানে একটি রাতের দোকান খোলা ছিল। আমি সেই দোকানে গিয়ে একটি ফোন চাইলাম। দোকানি প্রথমে আমাকে সন্দেহের চোখে দেখল, কিন্তু আমার অবস্থা দেখে শেষে ফোন দিল। আমি অনিরুদ্ধ বাবুকে ফোন করলাম। তিনি দ্রুতই একটি গাড়ি পাঠাবেন বলে জানালেন। আমি দোকানের সামনে অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘণ্টা পর একটি গাড়ি এসে থামল। ড্রাইভার অনিরুদ্ধ বাবুর লোক বলে নিজের পরিচয় দিল। আমি গাড়িতে উঠে বসলাম। রাহুলের কি হলো, আমি জিজ্ঞেস করলাম। ড্রাইভার বলল, সাহেব তাকে বাঁচাতে লোক পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না গি। আমার মন ভয়ে আর উদ্বেগে ভরে উঠল। রাহুল কোথায়? সে ঠিক আছে তো? গাড়ি একটি বড় বাড়ির সামনে এসে থামল। এটি শহরের উপকণ্ঠে একটি নির্জন এলাকায় অবস্থিত। আমাকে ভেতরে নিয়ে যাওয়া হল। ভেতরে দেখলাম অনিরুদ্ধ বাবু আরও কয়েকজন লোকের সাথে গভীর আলোচনায় মগ্ন। অমিতা, তুমি ঠিক আছো? তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু রাহুল? রাহুল কোথায়? আমার লোকেরা তাকে খুঁজছে। চিন্তা করো না, তাকে নিরাপদে নিয়ে আসা হবে। আমি পেনড্রাইভটি তাকে দিলাম। আমরা একটি তারিখ খুঁজে পেয়েছি, 1508-1993। এটা অনিল ও অঞ্জলির ছবির নিচে লেখা ছিল। অনিরুদ্ধ বাবু চমকে উঠলেন। এটা তাদের বিয়ের তারিখ নয়। এটা হলো সেই তারিখ যেদিন অনিল তার আবিষ্কারের প্রথম সফল পরীক্ষা করেছিল। তিনি দ্রুত ল্যাপটপ খুলে পেনড্রাইভ লাগালেন। পাসওয়ার্ড হিসেবে 1508-1993 দিলেন। স্ক্রিনে কিউ অ্যাক্সেস ডেনাইড কি লেখা দেখা গেল। হয়তো অন্য কোনো ফরম্যাটে লিখতে হবে, আমি বললাম। তিনি 1508-1993 লিখে দেখলেন। আবারও একই বার্তা। তারপর তিনি 1508-1993 লিখলেন। এবার স্ক্রিনে কিউ অ্যাক্সেস গ্র্যান্টেড টি লেখা দেখা গেল। পেনড্রাইভ খুলে গেল। তাতে অসংখ্য ফাইল ছিল, গবেষণাপত্র, ফর্মুলা, নকশা এবং ভিডিও। অনিরুদ্ধ বাবু ফাইলগুলি দেখতে শুরু করলেন। এটা অবিশ্বাস্য। অনিল সত্যিই একটি অফুরন্ত শক্তি উৎসের আবিষ্কার করেছিল। তিনি একটি ভিডিও চালু করলেন। ভিডিওতে দেখা গেল রাহুলের বাবা একটি ল্যাবে দাঁড়িয়ে একটি ছোট যন্ত্র দেখাচ্ছেন। এই যন্ত্রটি বায়ু থেকে শক্তি সংগ্রহ করতে পারে, তিনি ভিডিওতে বলছিলেন। এটি শত শত বছর ধরে বিনা খরচে শক্তি দিতে পারে। এটি পরিবেশবান্ধব এবং নিরাপদ। আমি এই প্রযুক্তি সারা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত করতে চাই, যাতে কেউ শক্তির অভাবে না ভুগে। অনিরুদ্ধ বাবু বললেন, এই আবিষ্কার বিশ্বের শক্তি সংকট দূর করতে পারে। কিন্তু এটি তৈল ও গ্যাস কোম্পানিগুলোর ব্যবসাকে হুমকির মুখে ফেলবে। তাই তারা অনিলকে হত্যা করে এবং তার আবিষ্কারের দস্তাবেজ চুরি করার চেষ্টা করে। কি এখন আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই তথ্য এমন লোকদের কাছে পৌঁছাতে হবে যারা এটি সত্যিকারের মানবহিতৈষী কাজে ব্যবহার করবে, তিনি বললেন।
ঠিক সেই সময়ে দরজায় জোরে নক হল। আমরা সবাই চমকে উঠলাম। কে? অনিরুদ্ধবাবু চিৎকার করে জিজ্ঞেস করলেন। আমি রাহুল, ভেতর থেকে উত্তর এলো। দরজা খুলে গেল। রাহুল, তার চুল এলোমেলো, কাপড় ছেঁড়া অবস্থায় ভেতরে ঢুকল। রাহুল, আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আপা। আমি ওদের হাত থেকে পালাতে পেরেছি। কিন্তু ওরা আমার পেছনে আছে। আমাদের এখান থেকে চলে যেতে হবে গু। অনিরুদ্ধবাবু তাড়াতাড়ি পেনড্রাইভের সমস্ত ফাইল কপি করে তার ল্যাপটপে নিলেন। তারপর পেনড্রাইভটি আবার রাহুলকে দিলেন। আমরা এখন যাব জায়গায় তোমাদের নিয়ে যাব, তিনি বললেন। সেখানে তোমরা নিরাপদ থাকবে গু। আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিলাম। গাড়ি শহর ছেড়ে দূরের একটি ছোট গ্রামের দিকে চলতে লাগল। চারপাশে গভীর জঙ্গল, কোনো জনমানবের চিহ্ন নেই। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। একটি গোপন ঘাঁটিতে, অনিরুদ্ধবাবু বললেন। আমরা একটি গোপন সংগঠনের অংশ, যারা এই ধরনের প্রযুক্তি রক্ষা করে এবং মানবকল্যাণে ব্যবহার করে। কি? গাড়ি একটি পাহাড়ের গুহার কাছে এসে থামল। ভেতরে প্রবেশ করে আমরা দেখলাম এটি আসলে একটি আধুনিক ল্যাব। অনেক লোক কাজ করছে সেখানে। এখানে আমরা বিভিন্ন নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা করি, অনিরুদ্ধবাবু ব্যাখ্যা করলেন। অনিল আমাদের সংগঠনের একজন সদস্য ছিলেন। তিনি তার আবিষ্কার সম্পর্কে আমাদের জানিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর আমরা তার গবেষণার বিবরণ হারিয়ে ফেলি গু। রাহুলের চোখে জল এসে গেল। আমার বাবা এমন একটি মহৎ কাজের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, তিনি একজন অসাধারণ বিজ্ঞানী ছিলেন। এবং শুধু বিজ্ঞানী নয়, একজন মানবদর্দী ব্যক্তিও। তিনি চাইতেন তার আবিষ্কার সবার উপকারে আসুক। সেই রাতে আমরা সেই গোপন ঘাঁটিতে থাকলাম। পরদিন সকালে অনিরুদ্ধবাবু আমাদের একটি নতুন পরিকল্পনা জানালেন। আমরা অনিলের আবিষ্কারকে বাস্তবে রূপ দেব। তার সুরক্ষার জন্য, রাহুল, তোমাকে এবং অমিতাকে কিছুদিন এখানেই থাকতে হবে। তোমাদের বাবা-মাকে জানিয়ে দিয়েছি তোমরা নিরাপদে আছো গু। রাহুল জিজ্ঞেস করল, আমার নানি? তিনি ঠিক আছেন তো? হ্যাঁ, তিনি আমাদের অন্য একটি সুরক্ষিত স্থানে আছেন গু। আমরা সেই গোপন স্থানে 3 সপ্তাহ কাটালাম। এই সময়ে অনিরুদ্ধবাবু ও তার দল অনিলের আবিষ্কারকে পুনরায় তৈরি করার চেষ্টা করলেন। রাহুল তাদের সাহায্য করতে থাকল। আমি দেখলাম রাহুলের মধ্যেও তার বাবার মতো একটি বৈজ্ঞানিক মন রয়েছে। একদিন তারা সফল হলেন। অনিলের ডিজাইন অনুযায়ী তারা একটি ছোট যন্ত্র তৈরি করলেন যা বাতাস থেকে শক্তি সংগ্রহ করতে পারে। এটা আমরা করেছি, অনিরুদ্ধবাবু উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এবার আমাদের এই প্রযুক্তি বিশ্বের সামনে আনতে হবে কি। পরদিন তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানী ও সাংবাদিকরা আমন্ত্রিত হলেন। অনিরুদ্ধবাবু ও রাহুল তাদের সামনে এই প্রযুক্তি প্রদর্শন করলেন। প্রদর্শনী সফল হল। বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহ দেখাল। এর ফলে যারা আমাদের পেছনে লেগেছিল তারা আর কিছু করতে পারল না। রাহুল হয়ে উঠল একজন হিরো। তার বাবার অসমাপ্ত কাজ সে সম্পন্ন করল। বিশ্বের শক্তি সংকট দূর করার পথে নেতৃত্ব দিল। 1 বছর পর আমরা সবাই আমাদের বাড়িতে ফিরে এলাম। রাহুল তার পিতার নাম উজ্জ্বল করেছে। আমাদের পরিবার আবার একসাথে হয়েছে। এবার কোনো মিথ্যা নয়, কোনো গোপনীয়তা নয়। রাহুল এখন একজন বিখ্যাত বিজ্ঞানী। সে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে নতুন নতুন আবিষ্কার করছে। আমি তার পাশে আছি, তার বড় বোন হিসেবে, তার বন্ধু হিসেবে। আমাদের জীবনে সেই অদ্ভুত ঘটনাটি আমাদের চিরতরে বদলে দিয়েছে। আমরা জেনেছি সত্যি, সাহস এবং ভালোবাসার মূল্য কত বেশি। আজ আমি যখন সেই দিনের কথা ভাবি, যখন রাহুল আমাকে টেবিলে সেই কথাগুলো বলেছিল, আমি হাসি। তখন আমি বুঝিনি তার আসল উদ্দেশ্য। সে আসলে বলতে চেয়েছিল যে সে আমাকে সারা জীবন রক্ষা করবে, আমার পাশে থাকবে একজন ভাই হিসেবে, একজন বন্ধু হিসেবে। কখনো কখনো ভুল বোঝাবুঝি ভয়ানক বিপদের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু সত্যি ও ভালোবাসা সব সময় জয়ী হয়। এই ছিল আমার গল্প, একটি গল্প যা আমার পরিবারকে বদলে দিয়েছে, আর একটি আবিষ্কার যা গোটা বিশ্বকে